তো তো নমস্কার, হ্যালো ফ্রেন্ডস, জয়েন বন্ধুরা। আরও একটি নতুন ভিডিওতে আমি তোমাদের সামনে হাজির হলাম। দেখো বন্ধুরা, অনেক দিন আমি ভিডিও বানাইনি, যে তোমাদের 17টা ডাব্লিউপির যে ডাব্লিউপি প্লাস কেপির যে 17টা চ্যাপ্টার করিয়েছি, 17 কি 18 হবে। তো আমি অনেক দিন বাড়িতে ছিলাম না, তারপরে আমার শরীর অসুস্থ ছিল, তার জন্য ভিডিও বানাইনি, ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম। তো বন্ধুরা, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো দেখো, এরপর থেকে প্রত্যেক দিন নতুন নতুন ডাব্লিউপি প্লাস কেপির অল জিকে, জিআই, সাধারণ জিকে, স্ট্যাটিক জিকে, সব ধরনের জিকে ক্লাস তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে, রাজু রাজু ঘোষ চ্যানেল থেকে। তো তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। দেখো বন্ধুরা, আমিও ডাব্লিউপি পড়াশোনা করি, ডাব্লিউপি কেপি দুটোই না, দুটোই পরীক্ষা এক্সাম আমি দেব। তার জন্য আমিও ক্যান্ডিডেট, আমিও পড়াশোনা করি এবং তার মধ্যে যেগুলো সব থেকে বাছাই করা জিকে প্রশ্ন, সেই জিকে প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, আজকে যে সেশন, আজকে তোমাদের সম্ভবত 19 নম্বর সেশন শুরু হতে যাচ্ছে। তো 19 নম্বর সেশনে যে পাঠ, যে ডাব্লিউপির কনস্টেবলের যে তোমার আর 25টি জিকে থাকবে, 25টি জিকে নিয়ে আলোচনা করব। খুব ভালো ভালো জিকে কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারের, তোমাদের যত রকমের কোশ্চেন আছে সমস্ত ধরনের কোশ্চেন। তোমাদের সম্ভবত তোমাদের এক্সাম হবে ডাব্লিউপির, এর এক্সাম হবে সেপ্টেম্বরের লাস্টের দিকে এক্সাম হবে, ওটাই ফাইনাল ডেট। সেপ্টেম্বরে এক্সাম হলে সেই এক্সামে তোমাদেরকে পাস করতে হবে বন্ধুরা, তার জন্যই এত খাটাখাটনি। তো দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রম হয়, খাটনি হয়, আমি একটা গরিবের ছেলে। দেখো, ভিডিওটা অবশ্যই একবার তোমাদের হাতেই সব, তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না, অডিয়েন্সদের ভালোবাসা ছাড়া। তো দেখো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। তো চলো আর বকবো না, তো ভিডিওটি শুরু করা যাক এবং চ্যানেলে সবাই জুড়ে যাও এবং বেশি বেশি করে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করবে। এর থেকে আরও ভালো ভালো প্রশ্ন নিয়ে আসার জন্য আমি তোমাদের সামনে এর থেকে আরও ভালো ভালো প্রশ্ন নিয়ে আসবো। জিডির, এসএসসি জিডির এর যে পড়াচ্ছি সেগুলো এসএসসি জিডিরও জন্যই তোমাদের কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে, এসএসসি জিডিতেও কাজে লাগবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন, চলো প্রথম প্রশ্নটি শুরু করি। তো প্রথম প্রশ্নটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটি তোমরা মন দিয়ে শুনবে। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতবর্ষে ইএক্সআইএম ব্যাংক, যে ভারতবর্ষে যে ইএক্সএআইএম যে ব্যাংক, সেই ব্যাংক কাজ করে কিসের ভিত্তিতে, মানে কিসের জন্য কাজ করে? ভারতের ইএক্সআইএম যে ব্যাংক, সেই ব্যাংকটি কিসের জন্য কাজ করে সেটি জানতে চেয়েছে। এটা তোমাদের একটি স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন। তো এই প্রশ্নটির, যে ভারতবর্ষে এক্স আইএম ব্যাংক কাজ করে কিসের ভিত্তিতে, তো ভারতবর্ষে এক্স আইএম ব্যাংক কাজ করে তোমার ভারতের আমদানি রপ্তানির জন্য। যে ভারতবর্ষে বিদেশে যে তোমার সব ধরনের মালস মেটেরিয়ালস যেগুলো আমদানি রপ্তানি কেনা বেচা হয়, তার যে দপ্তরে ভারতবর্ষের ইএক্স আইএম ব্যাংক কাজ করে। এটি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরে চলো বন্ধুরা, এবার তোমাদের 2 নম্বর প্রশ্ন শুরু করা যাক। 2 নম্বর প্রশ্নটি ভালো করে শোনো। তো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, তো
চলো দ্বিতীয় নম্বর প্রশ্নটি শুরু করা যাক। তো দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার ভারতীয় ভালো করে শুনবে মন দিয়ে, এটি তোমাদের প্রিভিয়াস এগুলো সব আজকে যে প্রশ্নগুলো করাচ্ছি সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা তোমাদের 2015 ডাব্লিউপিতে এবং এর 2017 যে কেপি পরীক্ষা হয়েছিল সেই কেপি পরীক্ষাতে এসেছিল এই প্রশ্নটি। তো ভারতীয় জনগণনা অনুযায়ী, মানে ভারতবর্ষের যে জনগণনা হয় সেই জনগণনা অনুযায়ী মৌজা কি? আরেকবার বলি প্রশ্নটি, আরেকবার প্রশ্নটি রিপিট করছি। ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা কি? এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে ভারতীয় জনগণনা অনুযায়ী তোমার মৌজা হচ্ছে খাজনা বা গ্রাম। খাজনা বা গ্রাম মানে আমাদের যে গ্রাম, সেই গ্রাম থেকে এক ধরনের খাজনা উঠে আসে, সেটি এই প্রশ্নর মানে জানতে চেয়েছে। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা কি? তো ভারতীয় জনগণনা অনুযায়ী তোমার মৌজা হচ্ছে খাজনা বা গ্রাম। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার খাজনা বা গ্রাম। তো চলো বন্ধুরা দেরি না করে এবার তোমার তৃতীয় নম্বর প্রশ্ন শুরু করি। তৃতীয় নম্বর প্রশ্নটি তোমার হিস্ট্রি থেকে প্রশ্ন আছে। তৃতীয় নম্বর প্রশ্নটি ভালো করে মন দিয়ে শোনো। তো তৃতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে দিগম্বর ও শ্বেতাম্বর কোন ধর্মের সঙ্গে যুক্ত? মানে সেই সময়কার হিস্ট্রির আমলের দিগম্বর শ্বেতাম্বর সম্ভবত মানুষের বিবরণ। দুই ধরনের মানুষকে ভাগ করা হয়েছিল সেই সময়, দিগম্বর শ্বেতাম্বর নামে, মানে ধর্মের দিক থেকে তাদেরকে ভাগ করা হয়েছিল। তো যারা দিগম্বর এবং শ্বেতাম্বর ধর্মের মানুষ, তো দিগম্বর শ্বেতাম্বর সেটি কোন ধর্মের সঙ্গে যুক্ত? তো দিগম্বর শ্বেতাম্বর এটি তোমার যে জৈন ধর্ম, মহাবীর যে প্রবর্তিত জৈন ধর্মের প্রবর্তক মহাবীর, সেই জৈন ধর্মের সঙ্গেই যুক্ত হচ্ছে দিগম্বর শ্বেতাম্বর। মানে এক কথায় এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে জৈন ধর্মের সঙ্গে যুক্ত। তারপরে চলো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন শুরু করা যাক। 4 নম্বর প্রশ্নটি ভালো করে তোমরা শোনো, আমাকে ইউটিউবে কমেন্ট করবে। এবং এর থেকে আমি একজন মানুষ, আমারও প্রশ্নের অ্যান্সার পড়াতে ভুল হতে পারে, তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। ভুল মানুষ মাত্রই হয় এবং সেটা শুধরেও নিতে হয়। দেখো আজকে খুব ভালো ভালো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো আজকের প্রশ্ন থেকে অবশ্যই তোমরা দুটো প্রশ্ন অবশ্যই কমন পাবে, আমি বলে দিচ্ছি। এর মধ্যে থেকে প্রশ্ন আসবে, আমি যতগুলো দেখো পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের ডাব্লিউপি কেপির সমস্ত জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, সব ধরনের জিকে আমি তোমাদের কমপ্লিট করে দেব। তো আজকে তো এই তৃতীয় নম্বর প্রশ্নটি শেষ হয়ে গেছে। চতুর্থ নম্বর প্রশ্নটি হচ্ছে অজন্তা গুহাচিত্র গুলি মূলত কোন ধর্মের সঙ্গে যুক্ত? মানে যে অজন্তা ইলোরা যে গুহা ছিল, সেই অজন্তা গুহার তে যে চিত্রগুলি ছিল সেই সময় হিস্ট্রি আমলের, সেই চিত্রগুলো মানে কোন ধর্মের সঙ্গে যুক্ত? যে অজন্তা গুহায় যে চিত্রগুলো আঁকা হয়েছিল সেই চিত্রগুলো দেখে বোঝা যায়, মানে কি বোঝা যায় যে এটা সেই চিত্রগুলো কোন ধর্মের সঙ্গে যুক্ত? তো অজন্তা গুহা চিত্রগুলি মূলত তোমার বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। মানে ওই গুহাতে যে ধর্মের ছবি, প্রতিচ্ছবি, মানে তার আর প্রতীক হিসাবে যেগুলো আঁকা আছে সেগুলো তোমার বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। অজন্তা গুহা চিত্রগুলি মূলত বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরে চলো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন শুরু করা যাক। তো 5 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার ভালো করে শোনো মন দিয়ে, এটাও তোমাদের একটি হিস্ট্রির প্রশ্ন। তো 5 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদন করেন কে? যে ইন্ডিয়ান মিরর যে পত্রিকা, সেই পত্রিকার তোমার সম্পাদন করেন কে? তো ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদন করেন, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর যে ইন্ডিয়ান মিরর পত্রিকার সেটি সম্পাদনা করেন বা প্রকাশিত করেন। দেবেন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিজেই ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পাদন করেন। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে চলো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি শুরু করা যাক। তো 6 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার কোন বিপ্লবী, মানে সেই বিপ্লবীদের আমলকার প্রশ্ন, কোন বিপ্লবী সংগঠন ভারতে সম্পত্তির হয়েছিল? মানে কোন বিপ্লবী সংগঠন ভারতবর্ষেই তার সম্পত্তির
সম্প্রতির হয়েছিল, মানে উদয় হয়েছিল, সম্প্রতির মানে উদয় হয়েছিল, সেই কথাটি জানতে চেয়েছে। তো এখানে কোন বিপ্লবী সংগঠন, মানে যে বিপ্লব, অনেকগুলো তো সেই সময় ইংরেজদের আমলে অনেকগুলো ভারতবর্ষে বিপ্লবী তৈরি হয়েছিল, তো সেই বিপ্লবী সংগঠনের তোমার নাম ছিল অভিনব ভারত। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অভিনব ভারত। যে বিপ্লবী সংগঠন, সেই সংগঠনটি ভারতের সম্প্রতির অধীনে হয়েছিল। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অভিনব ভারত। তারপরে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিতার সময়, আরও একবার বলি প্রশ্নটি, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিতার সময় ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিতার সময় এই ভাইসরয় কে ছিলেন? তো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিতার সময় সেই সময়কার যে ভাইসরয় ছিলেন, তো সেই সময়কার ভাইসরয় হবেন তোমার লর্ড ডাফরিন। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার লর্ড ডাফরিন। আরও একবার বলি, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিতার সময় ভাইসরয় ছিলেন কে? তো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিতার সময় ভাইসরয় ছিলেন তোমার লর্ড ডাফরিন। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড ডাফরিন। চলো এবার 8 নম্বর প্রশ্ন শুরু করা যাক। দেখো বন্ধুরা, এই ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে তোমার বন্ধুদের মাঝে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের হাতেই সব, তোমাদের একটা সাবস্ক্রাইব একটি চ্যানেলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এবং আমারও নিজেকে একটা ইন্টারেস্ট বাড়বে, এবং এর থেকে আরও ভালো জিকে, হিস্ট্রি প্রশ্ন, সব ধরনের প্রশ্ন আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে প্রদান করতে পারবো অবশ্যই। তো 8 নম্বর প্রশ্ন, চলো আর না বকে 8 নম্বর প্রশ্ন শুরু করি। তো 8 নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের 1 টাকার যে কাগজি মুদ্রা তার যোগান দেয় কে? মানে ভারতবর্ষে যে এর আগে, এখন 1 টাকার মুদ্রা সম্ভবত পাওয়া যায় না, তো ভারতবর্ষে যে 1 টাকার যে কাগজের মুদ্রা, সেই মুদ্রার যোগান দেয় কে? তো ভারতে 1 টাকার যে কাগজি মুদ্রা, সেই মুদ্রার যোগান দেয় ভারত সরকার আর অর্থ মন্ত্রক। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ভারত সরকারের যে অর্থ মন্ত্রক, সেই অর্থ মন্ত্রক ভারতের 1 টাকার কাগজি মুদ্রার আর যোগান দেয়। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত সরকারের অর্থ মন্ত্রক যে দপ্তর, সেই দপ্তরটি। তো 9 নম্বর প্রশ্ন, চলো 9 নম্বর প্রশ্নটি ভালো করে শোনো, খুব মন দিয়ে, একটি ভাইটাল এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় কখন? আরও একবার প্রশ্নটি রিপিট করছি, রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় কখন? তো রাজ্য আইনসভার যে বিল, রাজ্য আইনসভার যে একটি বিল, সেই বিল আইনে রূপান্তরিত হয় যখন, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে যখন রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন। মানে এই প্রশ্নটি আরও একবার তোমাদেরকে বুঝিয়ে দিই, রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় কখন? তো রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন, সেটি হলো যখন রাজ্যপাল তাতে, মানে রাজ্যের প্রত্যেক স্টেটের আলাদা আলাদা রাজ্যপাল আছে, সে মানে ওয়েস্ট বেঙ্গলে যখন এই ঘটনাটি হবে, তো ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল যতক্ষণ না সই করবে ততক্ষণ রাজ্যের আইনসভার আর যে বিল, সেটি পাস হবে না। তারপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভালো করে শোনো 10 নম্বর প্রশ্নটি। তো 10 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার তেভাগা আন্দোলন শুরু হয়েছিল কোন রাজ্যে? আরও একবার বলি প্রশ্নটি, তেভাগা আন্দোলন শুরু হয়েছিল কোন রাজ্যে? ভারতবর্ষের প্রথম কোন রাজ্যে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? এটা তোমাদের সেই ইংরেজদের সময়কার প্রশ্ন। তো তেভাগা আন্দোলন শুরু হয়েছিল ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে, মানে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম তেভাগা আন্দোলন শুরু হয়েছিল। তেভাগা আন্দোলনের মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল কে?
বা নেতা কে ছিল, এই প্রশ্নটিও তোমরা পড়ে রাখবে। তেভাগা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনের প্রভাব আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব পড়েছিল। তো তেভাগা আন্দোলনের কে কে ভূমিকা গ্রহণ করেছিল সেগুলো তোমরা মনে রাখবে, এগুলো তোমাদের অনেক সময় এক্সামে দিয়ে দিতে পারে তেভাগা আন্দোলন থেকে। তারপরে তো এখানে তোমার প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল সর্বপ্রথম বাংলা রাজ্যে। তারপরে চলো 11 নম্বর প্রশ্ন শুরু করি। তো 11 নম্বর প্রশ্নটি হচ্ছে শিবাজি গণপতি উৎসব প্রবর্তন করেন কে? মানে শিবাজি গণপতি যে উৎসব, সেই উৎসবটি সর্বপ্রথম প্রবর্তন করেন কে? আরও একবার প্রশ্নটি রিপিট করছি, শিবাজি গণপতি উৎসব, সেই উৎসবটি সর্বপ্রথম প্রবর্তন করেন কে? তো শিবাজি গণপতি উৎসব সর্বপ্রথম প্রবর্তন করেন তোমার বাল গঙ্গাধর তিলক সর্বপ্রথম শিবাজি গণপতি উৎসব প্রবর্তন করেন। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার বাল গঙ্গাধর তিলক। তারপরে 12 নম্বর প্রশ্ন, চলো 12 নম্বর প্রশ্নটি শুরু করি। 12 নম্বর প্রশ্নটি খুব ভালো প্রশ্নটি মন দিয়ে শুনবে। 12 নম্বর প্রশ্নটি তোমাদের অনেকবার পরীক্ষায় চলে এসছে। তো 12 নম্বর প্রশ্নটি হচ্ছে বাঘা যতীনের পুরো নাম কি ছিল? যে বাঘা যতীন বিপ্লবী আন্দোলনের একজন সর্বশ্রেষ্ঠ বিপ্লবী বাঘা যতীন, তো বাঘা যতীনের ফুল নাম কি ছিল? তো বাঘা যতীনের ফুল নাম ছিল, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিল বাঘা যতীনের সম্পূর্ণ নাম। 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হয়ে যাবে 12 নম্বর প্রশ্নটির সঠিক অ্যান্সার। তারপরে 13 নম্বর প্রশ্নটি চলো দেরিটা করে শুরু করি। 13 নম্বর প্রশ্নটি ভালো করে শুনবে। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যখন রাজত্বকাল চলছিল সেই সময় কে এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতবর্ষে কে এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন কে? তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতবর্ষে এসেছিলেন, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ফাইহিয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। তো ফাইহিয়েনের লেখা বইয়ের নাম কি? এই প্রশ্নটিও তোমরা মনে রাখবে। ফাইহিয়েনের লেখা বইয়ের নাম, এই প্রশ্নটি অনেকবার এর সাথে সাথে তোমাদের প্রশ্নতে দিয়ে দেয়। তো ফাইহিয়েনের লেখা বইয়ের নাম সম্ভবত এটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, ফাইহিয়েনের লেখা বইয়ের নাম। তো তারপরে 14 নম্বর প্রশ্ন, চলো 14 নম্বর প্রশ্নটি শুরু করি। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার 1932 সালে সম্প্রতিকরণ বাটোয়ারা, মানে সাম্প্রদায়িক 1932 সালে যে সাম্প্রদায়িক যে বাটোয়ারা নীতি, 1932 সালে যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি তো চলো 14 নম্বর প্রশ্নটি আরও একবার বলি। 1932 সালে যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, সেই নীতিটি কে ঘোষণা করেছিলেন? তো 1932 সালে তোমার সাম্প্রদায়িক যে বাটোয়ারা নীতি, সেই নীতিটি ঘোষণা করেছিলেন, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার র্যামসে ম্যাকডোনাল্ড। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার তোমার র্যামসে ম্যাকডোনাল্ড 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। আরও একবার প্রশ্নটি তোমাদের রিপিট করছি, 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? তো 1932 সালে তোমার সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। তারপরে 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভালো করে শোনো 15 নম্বর প্রশ্নটি, বৌদ্ধ 14 দফা যে দাবি, সেই 14 দফা দাবি কে পেশ করেন? আরও একবার বলি 15 নম্বর প্রশ্নটি, 14 দফা দাবি, সেই 14 দফা দাবি কে পেশ করেন? তো 14 দফা দাবি পেশ করেন তোমার মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা দাবি পেশ করেন।
এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 14 দফা দাবি পেশ করেন মোহাম্মদ আলী জিন্নাহ। তারপরে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, 16 নম্বর প্রশ্নটি ভালো করে শোনো। হাইড্রোলিক প্রেস যন্ত্রের সঙ্গে যুক্ত কোন সূত্র? হাইড্রোলিক যে প্রেস, সেই প্রেস যন্ত্রের সঙ্গে যুক্ত কোন সূত্র? তো হাইড্রোলিক প্রেস যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে 1900 পাস্কেলের সূত্র। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার পাস্কেলের সূত্র হচ্ছে হাইড্রোলিক প্রেসের সঙ্গে যুক্ত পাস্কেলের সূত্র। হাইড্রোলিক প্রেসের সঙ্গে যুক্ত পাস্কেলের সূত্র, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে। যাচ্ছি যাচ্ছি অনলাইন করো। তো এবার 16 নম্বর প্রশ্ন। ভারতবর্ষে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? তো আরও একবার বলি 16 নম্বর প্রশ্নটি। ভারতবর্ষে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? তো ভারতবর্ষে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। 1951 সালে ভারতবর্ষে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। 16 নম্বর প্রশ্নে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1951 সালে ভারতবর্ষে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। তারপরে 17 নম্বর প্রশ্ন। ভারতের বৃহৎ শিল্পান্বয়ন শুরু হয় কখন? ভারতের বৃহৎ শিল্পান্বয়ন শুরু হয় কখন? এটাও তোমাদের সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন। ভারতের বৃহৎ শিল্পান্বয়ন শুরু হয় কখন? তো ভারতবর্ষের বৃহৎ শিল্পান্বয়ন শুরু হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় থেকে। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় থেকে ভারতে বৃহৎ শিল্পান্বয়ন শুরু হয়। তারপরে 18 নম্বর প্রশ্ন। ভারতে পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় কখন? আরও একবার প্রশ্নটি রিপিট করছি। ভারতে পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় কোন সময়? তো ভারত প্রথম পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত দুবার যুদ্ধে লিপ্ত হয়। তারপরে 19 নম্বর প্রশ্ন। লখনৌ চুক্তি 1916 সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? আরও একবার প্রশ্নটি রিপিট করছি। 1916 সালে লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে ভারতে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। তারপরে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নটি ভালো করে মন দিয়ে শুনো, এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে কোন বস্তুকে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুকে মেরুতে ধরে নিয়ে গেলে বস্তুটির ওজনের পরিবর্তন হবে? আরও একবার বলি, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুকে মেরুতে নিয়ে গেলে বস্তুটির ওজনের কি পরিবর্তন হবে? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে
পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুকে মেরুতে নিয়ে গেলে ওজনের পরিবর্তন অবশ্যই হবে, ওজন বাড়বে। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ওজন বাড়বে। তারপরে রাসায়নিকভাবে অ্যাসিপিরিন অ্যান্ড রাসায়নিকভাবে অ্যাসিপিরিন কি? রাসায়নিকভাবে অ্যাসিপিরিন কি? তো অ্যাসিপিরিন কি, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাসিটাইল স্যালিসাইলিন। অ্যাসিটাইল স্যালিসাইলিন। তারপরে 21 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক এক সীমানা আছে কোন কোন দিকে? এই প্রশ্নটি তোমাদের অনেকবার পরীক্ষায় এসছে। পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক যে সীমানা, মানে পশ্চিমবঙ্গের যে আন্তর্জাতিক যে সীমানা, সেই সীমানাগুলো কোন কোন দিক থেকে আছে সেগুলো বলতে চেয়েছে। তো পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক যে সীমানা, সেই সীমানাগুলি আছে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্বে। আরও একবার অ্যান্সারটি রিপিট করছি, উত্তর পশ্চিম এবং উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিকে। তারপরে 23 নম্বর প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরে প্রবাহিত নদীগুলি কি কি? মানে পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গের যে সাইডগুলো আছে, সেই উত্তরবঙ্গের সাইড দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে? তো পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটো ভাগ, সেই উত্তরবঙ্গ দিয়ে যে নদীগুলো প্রবাহিত হয়েছে, সেই নদীগুলোর নাম হচ্ছে, 1 নম্বর হচ্ছে তিস্তা নদী, সবথেকে বড় নদী। তিস্তা নদীতে যখন বাঁধ আসে তখন উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। তিস্তা, জলঢাকা, রায়ডাক, ময়ূরাক্ষী, এগুলো হচ্ছে সব তোমার উত্তরবঙ্গ দিয়ে প্রবাহিত হয়েছে। মানে উত্তরবঙ্গের প্রধান নদী হচ্ছে এইগুলো, তিস্তা, জলঢাকা। তিস্তা নদীর উপরে যে ব্যারেজ, সেটা বিখ্যাত ব্যারেজ, যেটা সিকিম এবং পশ্চিমবঙ্গ রাজ্যকে যে 2 নদীর জল সিকিম থেকে যে জল আসে, সেটা ওই তিস্তা ব্যারেজ দিয়েই ঢোকে। তারপরে 24 নম্বর প্রশ্ন, ওটি খুব ভালো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি অনেকবার তোমাদের পরীক্ষাতে চলে এসছে। তো 2020 সালের যে বেঙ্গল পুলিশের পরীক্ষা, সেই পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছিল। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল? মানে ফারাক্কা ব্যারেজ যে নির্মাণ হয়েছিল, সেই ফারাক্কা ব্যারেজ যে নির্মাণ করার যেহেতু একটা নিশ্চয়ই প্রধান উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটি কি ছিল? তো ফারাক্কা ব্যারেজ যখন নির্মাণ হয়, সেই নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল গঙ্গা যে নদী, তার গঙ্গা নদীর যে নিম্ন প্রবাহ, যে ক্ষয়, যে গঙ্গার আর ভাঙন হয়, যে ক্ষয়, সেই নিম্ন ক্ষয়ের যে মাত্রা বৃদ্ধি, সেই মাত্রা বৃদ্ধিকে রক্ষা করার জন্যই ওই ফারাক্কা ব্যারেজ নির্মাণের কথা ভাবা হয়েছিল এবং সেই অনুযায়ী ফারাক্কা ব্যারেজ নির্মাণও হয়েছিল। তারপরে লাস্ট প্রশ্ন, ডিএনএ পিরিমিডিন বেশগুলি কি কি? আরও একবার প্রশ্নটি রিপিট করি, মানে ডিএনএর ফুল ফর্ম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। সেই ডিএনএ যে পিরিমিডিনগুলো থাকে, সেই পিরিমিডিনের অনেকগুলো বেস আছে, সেই বেসগুলো ওর নাম কি? তো ডিএনএর পিরিমিডিন যে বেস, সেই বেসগুলোর নাম হচ্ছে থাইমিন ও সাইটোসিন হচ্ছে ডিএনএর পিরিমিডিন যে বেস, সেই বেসগুলোর নাম হচ্ছে থাইমিন ও সাইটোসিন। তো 24 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে থাইমিন ও সাইটোসিন। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে থাইমিন ও সাইটোসিন। তারপরে তোমার 25 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাভোগাড্রো সূত্র ব্যবহৃত হয় কিসের ভিত্তিতে? যে সেই অ্যাভোগাড্রো যে সূত্র ছিল, সেই অ্যাভোগাড্রোর সূত্রটি ব্যবহৃত হয় কিসের ভিত্তিতে? তো অ্যাভোগাড্রোর যে সূত্র, সেই সূত্রটি ব্যবহৃত হয় তোমার গ্যাসের ক্ষেত্রে, যে গ্যাস, সেই গ্যাসের ক্ষেত্রেই অ্যাভোগাড্রোর সূত্রটি ব্যবহৃত হয়। তো আরও একটি প্রশ্ন, আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে
প্রধান পশু, সেই পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান পশু কী, এটি আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটি আমাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে। তো আজকে তোমাদের সেশন যে 19 নম্বর সেশন, সে সেশনের আজকের 25টা ক্লাস কমপ্লিট হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারা ভিডিওগুলো আরও ছড়িয়ে দিতে পারে। এবং ভিডিওটি অবশ্যই একটি কমেন্ট করে যাবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে 20 নম্বর ক্লাসে আগামীকাল।